আফগানিস্তানের গজনবী সালতানাতের শ্রেষ্ঠ শাসক সুলতান মাহমুদ গজনবীর ভারত অভিযান ছিল ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। 1000 থেকে 1026 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 17 বার ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন এবং বিস্ময়করভাবে প্রত্যেক অভিযানে তিনি বিজয়ী হন। রাজনৈতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও সাংস্কৃতিক উদ্দেশ্যে পরিচালিত হওয়া এই অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রসার এবং মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের প্রায় 300 বছর পর সুলতান মাহমুদ গজনবী দ্বিতীয়বারের মতো ভারতীয় উপমহাদেশে বিজয় অভিযান পরিচালনা করেন। আব্বাসী খিলাফতের দুর্বলতার সুযোগে যে সকল রাজবংশের উত্থান হয় তাদের মধ্যে মধ্য এশিয়ার সামানিদ রাজবংশ ছিল অন্যতম। মধ্য এশিয়া, আফগানিস্তান এবং পারস্য পর্যন্ত সামানিদ রাজবংশের রাজ্য বিস্তার লাভ করেছিল। এই সামানিদ শাসকদের একজন দাস সেনাপতি ছিলেন আলফতেগিন। তিনি 962 খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তানের গজনিতে একটি রাজবংশের প্রতিষ্ঠা করেন। তবে তিনি সামানিদ শাসকদের প্রতি অনুগত ছিলেন। 977 খ্রিস্টাব্দে আলফতেগিনের মৃত্যুর পর তার সুযোগ্য জামাতা সবুকতাগিন গজনির সিংহাসন আরোহণ করেন। তিনি সামানিদ রাজবংশের প্রতি আনুগত্য অস্বীকার করে নিজেকে স্বাধীন শাসক হিসেবে ঘোষণা করেন। তাই তাকে স্বাধীন গজনি রাজবংশের প্রতিষ্ঠাতা বলা হয়। আমির সবুকতাগিনের শাসনামলে ভারতের পাঞ্জাবের হিন্দু শাহী রাজবংশের রাজা জয়পালের নেতৃত্বে সম্মিলিত হিন্দু বাহিনী আফগানিস্তান আক্রমণ করে। তবে তারা আমির সবুকতাগিনের হাতে শোচনীয়ভাবে পরাজিত হয়। 977 খ্রিস্টাব্দে আমির সবুকতাগিনের মৃত্যুর পর যথাক্রমে একই বছর তার পুত্র ইসমাইল এবং মাহমুদ গজনির সিংহাসন আরোহণ করেন। মাহমুদ 998 খ্রিস্টাব্দে সামানিদের পরাজিত করে মধ্য এশিয়া, আফগানিস্তান ও পারস্যের বৃহত্তম গজনি সালতানাত প্রতিষ্ঠা করেন। অতঃপর তিনি সুলতান উপাধি গ্রহণ করে তৎকালীন আব্বাসী খলিফা কাদের বিল্লার নামমাত্র আনুগত্য স্বীকার করে পত্র প্রেরণ করেন। খলিফা তাকে সুলতান হিসেবে স্বীকৃতি প্রদান করেন। ফলে মুসলিম বিশ্বের প্রথম শাসক হিসেবে তিনি সুলতান উপাধি লাভ করেন। সুলতান মাহমুদের রাজত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হল ভারতীয় উপমহাদেশে বিজয় অভিযান পরিচালনা করা। সুলতান মাহমুদের ভারত অভিযানের বেশ কিছু উদ্দেশ্য কারণ ছিল। তার ভারত অভিযানের বিষয়ে ঐতিহাসিকগণ ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেন। বিশেষ করে ইসলাম বিদ্বেষী ঐতিহাসিকগণের মধ্যে সুলতান মাহমুদ ভারত অভিযান পরিচালনা করেন শুধুমাত্র অর্থ সম্পদের লোভে। তারা তাকে লুণ্ঠনকারী এবং মন্দির ধ্বংসকারী হিসেবে অভিহিত করে থাকে। অন্যদিকে মুসলিম ঐতিহাসিকদের মধ্যে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি ভারতের বিশ্বাসঘাতক হিন্দু রাজা ও বিদ্রোহীদের উচিত শিক্ষা প্রদান এবং উপমহাদেশে ইসলামের প্রসার ও প্রসারের পথ উন্মুক্ত করতে অভিযান পরিচালনা করেন। অর্থনৈতিক উদ্দেশ্যের পাশাপাশি রাজনৈতিক ও ধর্মীয় উদ্দেশ্যেও তিনি ভারতে অভিযান পরিচালনা করেন। পাঞ্জাবের হিন্দু শাহী বংশের রাজা জয়পাল এবং ভারতের অন্যান্য হিন্দু রাজারা আমির সবুকতাগিরের শাসনামলে আফগানিস্তানে উত্থান হওয়া গজনি রাজ্য আক্রমণ করে। আমির সবুকতাগির হিন্দু রাজাদের পরাজিত করে এবং উভয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু সুলতান মাহমুদ সিংহাসন আরোহণ করলে জয়পাল সহ ভারতের হিন্দু রাজারা সুলতান মাহমুদের সাথে চুক্তির শর্ত ভঙ্গের মাধ্যমে বিশ্বাসঘাতকতা করে শত্রুতা করতে থাকে এবং বিদ্রোহীদের আশ্রয় প্রদান করে। ফলে গজনি সালতানাতের সীমান্তবর্তী অঞ্চলগুলোর সার্বিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হয়। এই হুমকির কারণে সুলতান মাহমুদ 27 বছরে 17 বার ভারতীয় উপমহাদেশে সামরিক অভিযান পরিচালনা করেন। তাছাড়া তৎকালীন ভারতীয় উপমহাদেশের হিন্দু রাজারা বিশ্বাস করত তাদের সকল ক্ষমতার উৎস এবং রক্ষাকর্তা সোমনাথ মন্দিরের পাথরের তৈরি মূর্তিগুলো। সুলতান মাহমুদ তাদের এই অন্ধবিশ্বাস ভাঙতে সোমনাথ মন্দিরে অভিযান পরিচালনা করেন। কোন কোন ঐতিহাসিকের মধ্যে পৌত্তলিকতার বিনাশ সাধন এবং ইসলাম প্রচারের উদ্দেশ্যে সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেছিলেন। তাদের মধ্যে আব্বাসী খলিফা কাদের বিল্লা তাকে ভারতে ইসলাম প্রচারের দায়িত্ব দিয়েছিলেন। সুলতান মাহমুদের সভাসদ ঐতিহাসিক উদ্বির মতে ভারতীয় উপমহাদেশকে ইসলামী দেশে পরিণত করার জন্যই সুলতান মাহমুদ ভারত অভিযান পরিচালনা করেন। তাছাড়া ভারতের হিন্দু রাজাদের কর্তৃক মুসলিম ধর্ম প্রচারক ও দরবেশদের উপর অত্যাচার সুলতান মাহমুদকে ভারত অভিযানে প্রলুব্ধ করে। আবার কোন কোন ঐতিহাসিকের মতে সুলতান মাহমুদের ভারত অভিযানের পেছনে অন্যতম উদ্দেশ্য ছিল অর্থনীতি। সদ্য প্রতিষ্ঠিত গজনি সালতানাতের সুদৃঢ়করণ, নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা, বিরাট সেনাবাহিনীর ব্যয় নির্বাহ, মধ্যেশে অভিযান, রাজধানী গজনিকে সমৃদ্ধশালী ও সুসজ্জিতকরণ এবং জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা ইত্যাদি কারণে সুলতান মাহমুদের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। ভারতবর্ষ ছিল ধনেশ্বর্যে সমৃদ্ধ একটি দেশ। সুলতান মাহমুদ অর্থ সংগ্রহের উদ্দেশ্যে ভারতে অভিযান পরিচালনা করেন। সুলতান মাহমুদ গজনবী মধ্য এশিয়া এবং পারস্যে বৃহৎ গজনি সালতানাত প্রতিষ্ঠা করে ভারতীয় উপমহাদেশে অভিযান পরিচালনার পরিকল্পনা করেন।
তিনি 1000 থেকে 1026 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে 17 বার অভিযান পরিচালনা করেন। 1000 খ্রিস্টাব্দে বর্তমান পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে অবস্থিত খাইবার গিরিপথের সীমান্তবর্তী কতগুলো শহর ও দুর্গ বিজয় করে ভারত অভিযানের পথ উন্মুক্ত করেন। এরপর 1001 খ্রিস্টাব্দে পাঞ্জাবের বিশ্বাসঘাতক হিন্দু রাজা জয়পালের বিরুদ্ধে দ্বিতীয় অভিযান পরিচালনা করে তাঁকে পরাজিত করেন। 1004 খ্রিস্টাব্দে তৃতীয় অভিযানে পাঞ্জাবের পার্শ্ববর্তী ভিরা রাজ্য বিজয় করেন। 1106 খ্রিস্টাব্দে তিনি চতুর্থ অভিযান পরিচালনা করেন বর্তমান পাকিস্তানের সিন্ধু ও মুলতানের শিয়া কারামতীয় শাসক দাউদ খানের বিরুদ্ধে। দাউদ খান সুলতান মাহমুদের বিরুদ্ধে পাঞ্জাবের রাজা জয়পালকে সহযোগিতা করেছিল। এমনকি জয়পালের পরবর্তী বংশধর আনন্দপাল, সুখপাল এবং ত্রিলোচন পালের সম্মিলিত হিন্দু বাহিনী মুলতানের শিয়া কারামতী শাসকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সুলতান মাহমুদের বিরুদ্ধে শত্রুতা করতে থাকে। সুলতান মাহমুদ 1006 থেকে 1014 খ্রিস্টাব্দ পর্যন্ত চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম এবং নবম অভিযান পরিচালনা করে পাঞ্জাব ও মুলতানের বিশ্বাসঘাতক ও বিদ্রোহী শাসকদের পরাজিত করেন। এর মধ্যে 1009 খ্রিস্টাব্দে সপ্তম অভিযানে বর্তমান নেপালের নগরকোট দুর্গ বিজয় করেন। অতঃপর 1014 খ্রিস্টাব্দে দশম অভিযানে থানেশ্বর বিজয়, 1015 খ্রিস্টাব্দে কাশ্মীর একাদশ অভিযান, 1018 থেকে 1019 খ্রিস্টাব্দে দ্বাদশ অভিযানে বর্তমান ভারতের উত্তরপ্রদেশের মথুরা ও কনৌজ বিজয়, 1020 খ্রিস্টাব্দের ত্রয়োদশ অভিযানে বর্তমান মধ্যপ্রদেশের চান্দালা রাজ্য, 1021 থেকে 22 খ্রিস্টাব্দে চতুর্দশ অভিযানে মধ্যপ্রদেশের গোয়ালিয়র বিজয়, 1022 থেকে 23 খ্রিস্টাব্দ এবং পঞ্চদশ অভিযানে উত্তরপ্রদেশের কালিঞ্জ দুর্গ বিজয় করেন। সুলতান মাহমুদের ভারত অভিযানসমূহের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল সোমনাথ মন্দির অভিযান। বর্তমান ভারতের গুজরাটের কাথিয়াওয়াড় সমুদ্র উপকূলে অবস্থিত সোমনাথ মন্দির ভারতীয় হিন্দুদের শক্তি ও ক্ষমতা, সম্মান ও ঐশ্বর্যের প্রতীক। এই মন্দির পরিচালনার জন্য হিন্দু রাজারা 10,000 গ্রাম দেবত্ব সম্পত্তি হিসেবে দান করে। কয়েক হাজার পুরোহিত এবং 500 জন নর্তকী সর্বদা এই মন্দিরের সেবায় নিয়োজিত ছিল। মন্দিরে থাকা বৃহৎ শিব মূর্তিকে তারা ভারতের রক্ষাকর্তা মনে করত। ভারতীয় হিন্দু রাজা এবং পুরোহিতদের বিশ্বাস ছিল কেউ এই মন্দির বিজয় করতে পারবে না। সুলতান মাহমুদ এই খবর পেয়ে 1026 খ্রিস্টাব্দে তার ষষ্ঠাদশ অভিযান সোমনাথ মন্দিরে পরিচালনা করেন। হিন্দু রাজাদের নেতৃত্বে সৈন্যবাহিনীর প্রবল বাধা সত্ত্বেও সুলতান মাহমুদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী সোমনাথ বিজয় করে তাদের অন্ধবিশ্বাসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেন। 1027 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদের সপ্তদশ এবং শেষ অভিযানে মুলতান ও লাহোরের দুর্ধর্ষ জারদের পরাজিত করেন। সুলতান মাহমুদ সোমনাথ মন্দির সহ তার প্রায় অন্য সব অভিযানের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের বিশ্বাসঘাতক হিন্দু রাজা এবং বিদ্রোহীদের দমন, গণিমত হিসেবে প্রচুর অর্থ সম্পদ লাভ, ভারতে ইসলামের প্রচার প্রসার এবং স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করেন। সুলতান মাহমুদ মধ্য এশিয়ায় একটি বৃহত্তর গজনি সালতানাত প্রতিষ্ঠা করেছিলেন। তাই তিনি ভারতীয় উপমহাদেশে 17টি অভিযান পরিচালনা করলেও শুধুমাত্র পাঞ্জাবকে তার সালতানাতভুক্ত করেন। গজনি সালতানাতের পাঞ্জাব অধিকার ছিল ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে প্রবেশের চাবিকাঠি স্বরূপ। সুলতান মাহমুদের ভারত অভিযানের ফলে ভারতীয় উপমহাদেশে হিন্দু রাজাগণ অর্থনৈতিক, সামরিক এবং রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে। তাদের এই দুর্বলতার সুযোগে পরবর্তী মুসলিম শাসকগণ সহজে ভারতীয় উপমহাদেশে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই অভিযানের ফলে সুলতান মাহমুদ বিপুল পরিমাণ গনিমতের সম্পদ অর্জন করেন। এই সম্পদের মাধ্যমে তিনি গজনি সালতানাতকে পৃথিবীর অন্যতম প্রসিদ্ধ নগরীতে পরিণত করেন। সুলতান মাহমুদের অভিযানসমূহ ভারতবর্ষে ইসলামের অগ্রগতির পথ উন্মুক্ত করে। তিনি প্রথম ভারতীয় উপমহাদেশের অভ্যন্তরে ইসলামের বিজয় পতাকা উত্তোলিত করেন। তার বিজয় অভিযানের সময় অসংখ্য আউলিয়া দরবেশ ভারতীয় উপমহাদেশে গমন করে ইসলামের প্রসার প্রসার ঘটায়। তিনি অভিযানসমূহের মাধ্যমে ভারতীয় উপমহাদেশ থেকে অপসংস্কৃতির মূল উৎপাটন করে সুস্থ সংস্কৃতি প্রচলন করেন। অনেক হিন্দু পণ্ডিত সুলতান মাহমুদের দরবারে জ্ঞান চর্চা নিয়োজিত হন। পাশাপাশি এই অভিযানের মাধ্যমে হিন্দু মুসলিম সংস্কৃতি আদান প্রদানের সুযোগ ঘটায়। উভয়ের সভ্যতা ও সংস্কৃতিতে নব অধ্যায়ের সূচনা হয় এবং ভারতীয় উপমহাদেশে একটি নতুন জাতির আত্মপ্রকাশ ঘটে। বিদ্যুৎসাহী, প্রজারঞ্জক ও অসামান্য ব্যক্তিত্বের অধিকারী সুলতান মাহমুদ গজনবী ছিলেন সমসাময়িক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নৃপতি ও সমন্বয়ক। তিনি বৃহত্তর একটি সালতানাত প্রতিষ্ঠার পাশাপাশি ধর্ম ও বর্ণ নির্বিশেষে ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠা করেন। তার পৃষ্ঠপোষকতায় বিখ্যাত মুসলিম মনীষী ফেরদৌসী, আল বেরুনি, উদ্বি, আল ফারাবি, বাইহাকি সহ অসংখ্য স্বনামধন্য প্রতিভাধর কবি, সাহিত্যিক, ঐতিহাসিক, বৈজ্ঞানিক, দার্শনিক, চিকিৎসক এবং কোরআন হাদিস বিশেষজ্ঞগণ জ্ঞান বিজ্ঞানের আলো পৃথিবীব্যাপী ছড়িয়ে দিয়েছিল।
আধুনিক যুগের কিছু উগ্র ও ইসলাম বিদ্বেষী লেখক সুলতান মাহমুদের চরিত্রকে কলুষিত করার অপপ্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ উদ্ধারমানবী শাসক। তাকে ভারত উপমহাদেশের নবসভ্যতার জনক হিসেবে অভিহিত করা যায়। সুলতান মাহমুদের ভারত অভিযানের প্রায় ১৫০ বছর পর আফগানিস্তানের গুর সালতানাতের শাসক সুলতান গিয়াসউদ্দিন মোহাম্মদ ঘুরির ভ্রাতা গজনির শাসক মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ভারতীয় উপমহাদেশে তৃতীয়বারের মতো অভিযান পরিচালনা করেন। ১১৯২ খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির নেতৃত্বে মুসলিম বীর মুজাহিদ বাহিনী তৎকালীন দিল্লি ও আজমিরের সোহন রাজবংশের শাসক পৃথ্বীরাজ চৌহানের নেতৃত্বে থাকা সম্মিলিত হিন্দু বাহিনীকে পরাজিত করে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হন, যে শাসন কায়েম ছিল প্রায় ৬০০ বছর ধরে। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব শেয়ার করুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।